হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা সারা বিশ্বকে কাঁদিয়েছিল। হ্যাঁ, আজকে আমরা পৃথিবীর বুকে নির্মিত সবথেকে ব্যয়বহুল জাহাজ টাইটানিকের বিষয় নিয়ে আলোচনা করব, যা তার প্রথম যাত্রাতেই সাগরের বুকে তলিয়ে যায়। এবং আমেরিকার ধনকুক যখন এই জাহাজটি নির্মাণ করেছিল তখন সে বলেছিল এই জাহাজ কখনো সাগরের বুকে তলিয়ে যাবে না, অথচ প্রথম যাত্রাতেই সেই জাহাজটি তলিয়ে যায়। চলুন আমরা আজকে টাইটানিক জাহাজের সম্পর্কে কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। আজ আমরা এমন একটা গল্প বলবো যখন সমুদ্র দিয়ে জাহাজে চড়ে আমেরিকা যাওয়ার কথা মানুষ কখনো কল্পনাই করতো না। হ্যাঁ, ঠিক এমন একটা সময় যখন টাইটানিক জাহাজ নির্মাণ করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল যে এই জাহাজে চলেই খুব সহজে আমেরিকায় যাওয়া যাবে। তাহলে চলুন আমরা জেনে নিই বাকি ইতিহাস। সালের 31শে মার্চ সর্বপ্রথম টাইটানিকের নির্মাণ কাজ শুরু করা হয়। জাহাজটি ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন মালিকানাধীন নির্মাণের দায়িত্ব নেন। এটি তৈরি করা হয় ইউনাইটেড কিংডম এর বেলফাস্টের হারল্যান্ড ওল্ড শিপইয়ার্ডে। জন পিয়ারপন্ট মর্গান নামক একজন আমেরিকান ধনকুক এবং ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি এর অর্থায়নে এই জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর দীর্ঘ 4 বছর পর 31 মার্চ 1912 সালে টাইটানিকের সমুদ্রের বুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টাইটানিকের নামকরণ করা হয় টাইটান থেকে। টাইটান হলো গ্রিক পুরাণের সৃষ্টির একজন শক্তিশালী দেবতার নাম। গ্রিকরা বিশ্বাস করত এই দেবতার কাজ শুধু সৃষ্টি করা, আর সেই দেবতার নাম অনুসারে নামকরণ করা হয় টাইটান থেকে টাইটানিক, যার সংক্ষিপ্ত নাম RMS এবং এর পূর্ণ নাম রয়্যাল মেইল শিপ টাইটানিক। টাইটানিকের ডিজাইন করেন থমাস এন্ডুর। তিনি এমনভাবে ডিজাইন করেন যা সকল ধরনের ঝড় জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে সমুদ্রের বুকে চলতে পারবে। টাইটানিক নির্মাণ খাতে খরচ হয়েছিল প্রায় $7.5 মিলিয়ন। এর দৈর্ঘ্য ছিল প্রায় 882 ফুট 2 ইঞ্চি। এর প্রস্থ ছিল 92 ফুট। এই জাহাজটির ওজন ছিল 60,328 টন। পানি থেকে জাহাজটির ডেকের উচ্চতা ছিল 59 মিটার। এত বড় একটি জাহাজ নির্মাণ করবে সেই সময়ের মানুষ কখনো কল্পনাই করতে পারেনি। জাহাজটির সর্বোচ্চ 3,547 জন যাত্রী ও ক্রু বহন করতে পারত। এটি ছিল এ যাবৎকালের সবচেয়ে অভূতপূর্ব নির্মিত একটি জাহাজ। ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য ছিল বিলাসবহুল ডাইনিংয়ের ব্যবস্থা, যা প্রায় একসাথে 550 জন বসে খাবার খেতে পারত। এছাড়াও ছিল এর অভ্যন্তরে সুদৃশ্য সুইমিং পুল, জিমনেশিয়াম, স্কোয়াড খেলার কোর্ট, ব্যয়বহুল তুর্কিশ বাথ, ব্যয়বহুল ক্যাফে এবং ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস উভয় যাত্রীদের জন্য আলাদা আলাদা বিশাল লাইব্রেরি। সেই সময় আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এবং টাইটানিক জাহাজে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল আরও উন্নত। এই জাহাজের ফার্স্ট ক্লাস এর জন্য 3টি ও সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য 1টি, মোট 4টি লিফটের ব্যবস্থা ছিল। জাহাজটির রেসিপ্রোকেটিং ইঞ্জিন সে সময়ের নির্মিত বৃহত্তম ইঞ্জিন, যা ছিল প্রায় 40 ফুট উঁচু এবং 29টি বয়লার সক্রিয় রাখার জন্য 159টি কয়লা পোড়ানোর চুলো, যা সর্বোচ্চ 43 কিলোমিটার বেগে ঘন্টায় গতিতে চলতে পারত।
টাইটানিকের 4টি বিশাল চিমনির ছিল, তার মধ্যে 3টি ছিল সক্রিয় এবং 4 নম্বরটি ছিল বায়ু চলাচলের জন্য, যা অনেকেই বলতো এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এরপর আসলো সেই মহেন্দ্র খান 1912 সালের 10ই এপ্রিল। মোট 2223 জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রা শুরু করে। এখানে প্রথম শ্রেণীর যাত্রীরা ছিল 325 জন, দ্বিতীয় শ্রেণীর ছিল 285 জন, তৃতীয় শ্রেণীর ছিল 710 জন এবং জাহাজের কর্মী ছিল 899 জন। মোট 2223 জন যাত্রী নিয়ে রওনা হয়। এতগুলো মানুষ শুধু মাত্র সমুদ্রের রোমাঞ্চকর ভ্রমণের উদ্দেশ্যে টাইটানিকের যাত্রী হয়েছে। সে সময় প্রথম শ্রেণীর জন্য জাহাজের ভাড়া ছিল যাত্রীদের জন্য ভাড়া ছিল $3100 এবং তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ভাড়া ছিল $32। কিন্তু ওই সময় মানুষেরা তাদের টাকা পয়সাকে কিছুই মনে করে না। তারা মনে করতো এটা কোনো বিষয় না। তাদের একটাই উদ্দেশ্য ছিল, তারা টাইটানিকে যাত্রী হয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে। কারণ সেই সময় ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়াটা ছিল খুবই ভয়ঙ্কর। জাহাজটি ধীরে ধীরে আটলান্টিকার দিকে এগিয়ে যাচ্ছে। যাত্রীরা স্থলের চিন্তা ভুলে গিয়ে পার্থিব জীবনে ভোগবিলাসে মত্ত হয়ে ওঠে। নির্ধারিত 6 দিনের যাত্রাকে সামনে রেখে তারা আগাচ্ছে অনিশ্চিত গন্তব্যের দিকে। 1 দিন, 2 দিন, 3 দিন, এরপর চতুর্থ দিন অর্থাৎ 1912 সালের 14 এপ্রিল দুপুর 2টা আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিককে সংকেত দেয় যে তারা যাত্রাপথের সামনে এক বিশাল আইসবার্গ হয়েছে। এরপর মেজবা নামক আরও একটি জাহাজও রেডিওর মাধ্যমে ওই একই সংকেত বাণী পাঠায়। তখন টাইটানিকের রেডিও এর যোগাযোগের অপারেটরের দায়িত্ব ছিল জ্যাক ফিলিপস এবং হ্যারল্ড ব্রিড। তাদের কাছে 2বার সতর্কবাণী আসার পরও ওটাকে অপ্রয়োজন মনে করলো। তারা ইচ্ছা করে বিরক্ত সতর্কবাণীটা টাইটানিকের নিয়ন্ত্রণের মূল কেন্দ্রে পাঠায়নি। টাইটানিক দুর্ঘটনার প্রায় 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গ সম্পর্কে জানাতে চেয়েছিল। কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস রাগান্বিত হয়ে বলল, আমি কেই প্রেসের সাথে কাজ নিয়ে ব্যস্ত আছি, এই বলে লাইনটি কেটে দেয়। আর সাড়া না পেয়ে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটরও তার ওয়্যারলেস সেট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তারা মনে করে সামান্য কিছু অবহেলার কারণেই জাহাজটির দুর্ঘটনার কবলে পড়ে। রাত যখন 11:45, টাইটানিক সবেমাত্র উত্তল আটলান্টিক মহাসাগরের বুকে চিরে আগাচ্ছে। এতগুলো সংকেত আসার পরও সেটাকে অবহেলার পাত্র বলে রেখে দিল। আর সেই অবহেলার কারণে মৃত্যু হলো 1513 জন যাত্রীর। টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি। তখন আকাশে চাঁদ ভেসে বেড়াচ্ছে। আকাশ পরিষ্কার, তবে চাঁদের আলো দেখা যাচ্ছে না সমুদ্রের বুকে। টাইটানিক বিপদের মুখোমুখি। তখন জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ, তিনি 15 বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। সে সময় পৃথিবীর শ্রেষ্ঠ ইংল্যান্ডের রাজকীয় কমান্ডারের নেতৃত্বে টাইটানিক ছেড়ে যান সমুদ্রের পথে। ক্যাপ্টেন যখন তার সামনে বিশাল আইসবার্গটি দেখেন, তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে সরিয়ে নিয়ে যান। আর তখনই টাইটানিকের আরও পর্যবেক্ষণকারী একটি বিশাল আইসবার্গ দেখতে পায়। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করে টাইটানিকের ফার্স্ট অফিসার মুড়ুক আকস্মিকভাবে বাম দিকে নেওয়ার অর্ডার দেন। তখন জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চলতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচাতে পারল না তারা। টাইটানিকের ডান দিকটি আইসবার্গের সাথে প্রচণ্ড ঘর্ষণ খেয়ে চলতে থাকে। তার ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। আর এই আইসবার্গ হলো সমুদ্রের বুকে ভেসে থাকা বড় বড় বরফের খণ্ড। এগুলো সমুদ্রের উপর তাপমাত্রা 0 ডিগ্রি হলে জেগে ওঠে। তবে এই আইসবার্গগুলো সমুদ্রের মাত্র 8 ভাগ হয়ে থাকে। তার মধ্যে 7 ভাগই থাকে পানির নিচে, আর মাত্র 1 ভাগ থাকে পানির উপরে। সেই অর্থে এত বড় অংশটাই চোখে দেখা যায় না।
জাহাজটি সম্পূর্ণ 4টি পরিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে চলার শক্তি ছিল, কিন্তু ভাগ্যক্রমে 5টি কম্পার্টমেন্টেই পানিপূর্ণ হয়ে গিয়েছিল সেই দিন। এছাড়াও 12টি পানি প্রতিরোধকারী দরজা ছিল, কিন্তু কপালের বিধান তো আর খণ্ডানো যায় না, সেই 12টি দরজাও পানিপূর্ণ হয়ে যায়। কম্পার্টমেন্টগুলো ওজনের কারণে জাহাজটি আস্তে আস্তে সামনের দিকে তলাতে থাকে। তখন ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে এসে পুরো জাহাজটি বন্ধ করে দেন। টাইটানিক যেখানে ডুবেছিল সেই স্থানটির নাম ছিল গ্রেট ব্যাংকস অফ নিউ ফাউন্ডল্যান্ড। 15 তারিখ মধ্যরাত অর্থাৎ 12টার পর লাইফ বোটগুলো নামাতে থাকে, আর সব যাত্রীরা নিজ নিজ প্রাণে বাঁচতে নেমে পড়ে লাইফ বোটে। তবে লাইফ বোট ছিল মাত্র 16টি। কথিত আছে টাইটানিকে প্রায় 64টি লাইফ বোট বহন করতে সক্ষম ছিল, যাতে প্রায় 4000 যাত্রী বহন করতে পারে। কিন্তু টাইটানিকে এত বেশি লাইফ বোট নেওয়ার দরকার মনে করেনি, সেই কারণে হয়তো 16টি লাইফ বোট তারা নিয়েছেন, আর তাতে মাত্র 1178 জন যাত্রী বহন করতে পারত। তারপরে টাইটানিক বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠিয়েছিল, সেগুলো থেকে শিপগুলো সাড়া দিয়েছিল। তার মধ্যে একজন মাউন্ট টেম্পল, ফ্রাঙ্কফুর্ট এবং টাইটানিকের সহোদর অলিম্পিক। তবে সবচেয়ে কাছে যে শিপটি অবস্থান করেছিল তার নাম ক্যারাপাতিন। এই জাহাজটি টাইটানিকের প্রায় 93 কিলোমিটার দূরে ছিল, কিন্তু কথা হলো ক্যারাপাতিন জাহাজটি টাইটানিকের কাছে পৌঁছতে সময় লাগতো আরও প্রায় 4 ঘন্টা। তবে রহস্যজনক একটি ঘটনা, টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে কিছু দূরে একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল। আসলে সেটা কী ছিল তা আজও রহস্যই থেকে গেছে। কেউ কেউ ওটাকে ক্যালিফোর্নিয়া বলে, আবার কেউ কেউ ওটাকে স্যামসন বলে। টাইটানিক ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগের কোনো সাড়া না পেয়ে আবারও মশল্যাম শেষে জরুরি রকেট ছোড়ার মাধ্যমে জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সেখান থেকেও কোনো সাড়া দেওয়া যায়নি। রাত যখন প্রায় 2:05, জাহাজের সম্পূর্ণ মাথায় পানির কাছাকাছি চলে এসেছে। 2:10-এর দিকে প্রোপেলারকে দৃশ্যমান করে দিয়ে জাহাজের পেছনের দিক উপরে উঠে যাচ্ছে। 2:17-এর দিকে জাহাজের সামনের দিকে ডেক পর্যন্ত পানি উঠে যায়। এই মুহূর্তে শেষ 2টি লাইফ বোট টাইটানিক ছেড়ে যায়। জাহাজের পেছনের সাইডটা আরও ধীরে ধীরে উপরে উঠে থাকে। এরপর একটা সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায় চারিদিকে। এর কিছুক্ষণ পরে বেশি ওজনের কারণে টাইটানিকের পেছনের অংশটা সামনের অংশ থেকে ভেঙে যায়, যার ফলে জাহাজের সম্মুখভাগ সম্পূর্ণরূপে পানির নিচে চলে যায়। জাহাজের পেছনের অংশ ধীরে ধীরে খাড়া হয়ে একেবারে লম্বাভাবে খাড়া হয়ে যায়। বায়ুজনিত কারণে এই অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর 2:20 দিকে ধীরে ধীরে জাহাজের বাকি অংশটি সমুদ্রের অতলে হারিয়ে যায়। এর মধ্যে দুইটি লাইফ বোট আবারও উদ্ধার কাজে ফিরে আসে। তার মধ্যে লাইফ বোট 4-5 জন যাত্রীকে উদ্ধার করে, যার মধ্যে 2 জন পরবর্তীতে মারা যায়। 1 ঘন্টার মধ্যে লাইফ বোট 14 ফিরে আসে, আবারও সেটি আরও 4 জন যাত্রীকে উদ্ধার করে, তাদের মধ্যে 1 জন পরে মারা যায়। সকাল 4:10-এর দিকে ক্যারাপাতিন এই জাহাজটি এসে পৌঁছায় এবং বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করা শুরু করে। সকাল 8:30 জাহাজটি আবারও নিউ ইয়র্কের দিকে রওনা হয়। অনেকের ধারণা ছিল টাইটানিকের কোনো অভিশাপ ছিল। অনেকের মতে কোনোদিনও নাকি এই টাইটানিক ডুববে না, কিন্তু সেটি কিভাবে ডুবে গেল সেই রহস্যময় কাহিনীটির কারণ অনুসন্ধান করতে থাকে বিভিন্ন বিজ্ঞানীগণ। 1998 সালের 19 অক্টোবর টাইমস জানিয়েছিল এরকমই এক রহস্যের কাহিনী। তিনি বলেছেন আমেন বা আমেন রা নামের মিশরীয় রাজকুমারীর অভিশপ্ত মমি ছিল টাইটানিকে। তাই বলা হয় সেই মমির অভিশাপেই নাকি টাইটানিক বরফের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে মারা যান প্রিন্সেস অব আমেনারা। তার সমাধি ছিল লুকজারে, নীল নদের পাশেই। লুকজার তার সৎকার করা হয়। 19 শতকের 90 শতকের শেষের দিকে 4 জন ইংরেজ ওই রাজকুমারীর মৃতদেহ
সহ একটি মমি কেনার জন্য আহ্বান করে। উৎসাহী ইংরেজদের একজন প্রায় বেশ কয়েকজন নাকি মৃতদেহটি 1000 পাউন্ডের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে কিনে নেয়। সেটিকে নিয়ে আসে তাদের হোটেলে। কয়েক ঘন্টার পর মরুভূমির দিকে হাঁটতে দেখা যায় ক্রেতা সেই মানুষটিকে, কিন্তু সেই মানুষটি আর ফিরে যায়নি। 1912 সালের পর আবারও টাইটানিককে পুনরায় আবিষ্কার করা হয়, কিন্তু তাতে বিজ্ঞানীরা ব্যর্থ হয়। সমুদ্রের ভূপৃষ্ঠ হতে প্রায় 12,467 ফুট বা 3,800 মিটার নিচে সমাহিত হয়ে আছে বিশ্বের স্বপ্নের টাইটানিক। হয়তো চিরদিনই থাকবে ওখানে, কিন্তু পৃথিবীর মানুষের কাছে আজও টাইটানিক চিরকালই রহস্যের আড়ালে রয়ে গেছে। বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণার জন্য এখনও এটা নিয়ে অনুসন্ধান করে যাচ্ছে। বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী বলা হচ্ছে যে পানি আর বরফের প্রকোপে ডুবে থাকা টাইটানিক ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তারা মনে করেন টাইটানিকের অবস্থা যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী 50 বছরের মধ্যে টাইটানিকের সাগরের বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই ছিল আমার এই টাইটানিকের নিয়ে আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। Thing we'll ever see to what Titanic looked like immediately after she broke up. Heavy structures, they begin to fail. The forward tower, a huge chunk of the ship beneath the third funnel.